আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ শফিউল আলম, সহকারী শিক্ষক, সামাজিক বিজ্ঞান, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, কুমিল্লা। আজকে নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে একাদশ অধ্যায় জাতীয় সম্পদ ও অর্থব্যবস্থা, এই অধ্যায়ের আলোচনা নিয়ে তোমাদের সামনে আমি আজকে উপস্থিত হয়েছি। আলোচনার সুবিধার জন্য আমি অধ্যায়টিকে 3টি লেকচারে ভাগ করে শেষ করব ইনশাল্লাহ। তো প্রথমেই সম্পদের বৈশিষ্ট্য ও শ্রেণী বিভাগ থাকবে। দ্বিতীয় লেকচারে উৎপাদন ব্যবস্থা থাকবে। তৃতীয় লেকচারে অর্থব্যবস্থার সংজ্ঞা, বিভিন্ন অর্থব্যবস্থার আলোচনা এবং তুলনামূলক অর্থব্যবস্থা, এসব আলোচনা থাকবে। এরপরে যদি সুযোগ হয়, তোমাদের রেসপন্স ভালো থাকলে কিভাবে অবজেক্টিভ এবং সৃজনশীল আসবে এবং লিখবে কিভাবে, এভাবে সাজানোটা আমি ইনশাআল্লাহ একটা ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথম লেকচারে টার্গেট হিসেবে আমরা দেখব যে আলোচনার শেষে যেন শিক্ষার্থী সম্পদের ধারণা ব্যাখ্যা করতে পারে, সম্পদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারে আর সম্পদের শ্রেণীবিভাগগুলো বিশ্লেষণ করতে পারে। তো প্রথমেই প্রশ্ন থাকছে, সম্পদ কি? সাধারণ আলোচনায় আমাদের মাথায় যদি প্রশ্ন আসে সম্পদ কাকে বলে, আমরা প্রথমেই চিন্তা করব টাকা পয়সা অথবা জায়গা জমি। অর্থনীতির ভাষায় সম্পদ ব্যাপারটি একটি ব্যতিক্রম। কোনো বস্তু সম্পদ হতে হলে অর্থনীতির ভাষায় তাকে 4টি বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে। প্রথমত, তার উপযোগ থাকতে হবে। দ্বিতীয়ত, হস্তান্তর যোগ্যতা থাকতে হবে। তৃতীয়ত, বাহ্যিকতা থাকতে হবে। চতুর্থত, অপ্রাচুর্যতা থাকতে হবে। আমরা এই 4টি বৈশিষ্ট্যের সংজ্ঞা, উদাহরণ সহ কিছু ছবি দেখার চেষ্টা করব। প্রথমেই উপযোগ। কোনো বস্তুর অভাব পূরণ করার ক্ষমতাকে তার উপযোগ বলে। আমরা একটা ছবি দেখি, কলমের কথা বিবেচনা করব আমরা। আমাদের যখন লেখার প্রয়োজন হয়, এই প্রয়োজন পুরো করার ক্ষমতা একটি কলমের আছে, এটাই হচ্ছে তার উপযোগ। একটা পরিচিত খাবার ডিম, আমাদের ক্ষুধা নিবারণ করার ক্ষমতা এই ডিমের মধ্যে আছে, তাহলে এটাই হচ্ছে ডিমের উপযোগ। দ্বিতীয়ত, হস্তান্তর যোগ্যতা। যে বস্তুটা বিক্রি করা যায় বা মালিকানা পরিবর্তন করা যায়, তার এই বৈশিষ্ট্যটাকে হস্তান্তর যোগ্যতা বলা হচ্ছে। কলম আমি ক্রয় করার আগে মালিক ছিল দোকানদার, আমি ক্রয় করার পরে এটার মালিক এখন আমি। প্রাচীন যুগের কয়েকটা অস্ত্র দেখতে পাচ্ছি আমরা, পাথরের তৈরি, এগুলো হস্তান্তরযোগ্য, একজনের হাত থেকে অন্যজনের হাতে যেতে পারে। বাহ্যিকতা, এটা একটু বোঝার জিনিস। বাস্তব জগতে অবস্থান আছে বা স্পর্শ করা যায় এরকম বৈশিষ্ট্যকে আমরা কোনো বস্তুর বাহ্যিকতা বলতে পারি। যেমন এই গাড়িটির বাহ্যিকতা রয়েছে, কিন্তু মায়ের স্নেহ এই বিষয়টি কিন্তু মনের বা একটা মানবিক ব্যাপার, একটা মানসিক বিষয়, এটা দেখা যায় না, সুতরাং এর বাহ্যিকতা নেই। অপ্রাচুর্যতা, এইটা একটু বোঝার ব্যাপার। প্রচুর বা যেটা অনেক অনেক থাকে সেটাকে আমরা প্রচুর বলি বা প্রচুর পরিমাণে আছে, সেখান থেকে প্রাচুর্যতা। এর বিপরীত হচ্ছে অপ্রাচুর্যতা। কোনো বস্তু সম্পদ হতে হলে তা প্রচুর পরিমাণে থাকা যাবে না, একটা নির্দিষ্ট পরিমাণ বা প্রয়োজন হচ্ছে কম থাকতে হবে। মানুষের অনেক চাহিদা থাকবে এই জিনিসের, মানুষের অনেক চাহিদা থাকবে এই জিনিসটির প্রতি, কিন্তু পাওয়া যাবে কম, অর্থাৎ চাহিদা বেশি থাকবে এবং যোগান কম থাকবে। যেমন আমরা যদি মুক্ত বাতাসের দিকে তাকাই, এই বিষয়টি মানুষের প্রয়োজনীয় অক্সিজেনের চেয়ে কিন্তু এখানে বেশি আছে, অর্থাৎ সেটা প্রচুর পরিমাণে আছে। আবার অক্সিজেন যে সিলিন্ডারের ভেতর যে অক্সিজেন থাকে, সেটা একটা হসপিটালের রোগীর যখন দরকার হয় তা কিন্তু প্রয়োজনের সময় খুব একটা পাওয়া যায় না, অথবা বর্তমান সময়ে যেটুকু পরিমাণ অক্সিজেন দেশে থাকা প্রয়োজন সেটুকু পরিমাণ সিলিন্ডার নেই। তাহলে এই জিনিসটা হচ্ছে অপ্রচুর, অর্থাৎ এর অপ্রাচুর্যতা রয়েছে। এই 4টি বৈশিষ্ট্যের আলোকে আমরা দেখি এখন মুক্ত বাতাসকে আমরা সম্পদ বলতে পারি কিনা। প্রথমত, মুক্ত বাতাস এর মধ্যে যে অক্সিজেন আছে সেটা আমার প্রয়োজন পুরো করতে পারে, তাহলে তার উপযোগ আছে। হস্তান্তর যোগ্যতা, এই মুক্ত বাতাসটুকু আমি অন্য একজনকে দিয়ে দিতে পারবো না, এর হস্তান্তর যোগ্যতা নেই। বাহ্যিকতা, এর বাহ্যিক একটা অবস্থান আছে, সুতরাং এর বাহ্যিকতাও আছে। অপ্রাচুর্যতা, এটা নির্দিষ্ট একটা পরিমাণ নেই, এটা প্রচুর পরিমাণে এখানে বিদ্যমান, সুতরাং এর মধ্যে অপ্রাচুর্যতা নেই। তাহলে 4টা বৈশিষ্ট্য থেকে যেহেতু 2টি বৈশিষ্ট্য মিলছে আর 2টি মিলছে না, আমরা মুক্ত বাতাসের অক্সিজেনকে সম্পদ বলতে পারি না। আবার সিলিন্ডারের মধ্যে যে অক্সিজেন আছে সেটা
রোগীর প্রয়োজন পুরো করতে পারে। এটা এক হসপিটাল থেকে অন্য হসপিটালে বিক্রি করা যায় বা হস্তান্তর করা যায়। এর বাহ্যিকতা দেখতেই পাচ্ছি আমরা। এবং সর্বশেষ, প্রয়োজনের চেয়ে এটা কম পরিমাণে বিদ্যমান, তাহলে তার অপ্রাচুর্যতাও রয়েছে। 4টা বৈশিষ্ট্যের আলোকে অর্থনীতির ভাষায় আমরা সিলিন্ডার অক্সিজেনকে সম্পদ বলতে পারি। এই ছিল আমাদের সম্পদের বৈশিষ্ট্যের আলোচনা। এখন আমরা সম্পদের শ্রেণীবিভাগটা একটু দেখব। মূলত সম্পদকে 5টি ভাগে ভাগ করা যায়: ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত, সমষ্টিগত, জাতীয় এবং আন্তর্জাতিক। আমরা প্রতিটির সংজ্ঞা দেখব। যে বস্তুটা ব্যক্তি নিজে ক্রয় বিক্রয় করতে পারে, বাড়ি গাড়ি, জমি, খাতা কলম, জামা কাপড় ইত্যাদি, এগুলো ব্যক্তিগত সম্পদ। একটু স্পেসিফাই করে যদি আমরা বলি, একান্ত ব্যক্তিগত সম্পদ একটা প্রকার, যা ব্যক্তির একান্ত নিজস্ব ব্যাপার, যা ক্রয় বিক্রয় করা যায় না কিন্তু তা ব্যবহার করে অন্য সম্পদ তৈরি করা যায়, সেটাকে আমরা একান্ত ব্যক্তিগত সম্পদ বলতে পারি। যেমন কোনো ব্যক্তির নিজস্ব প্রতিভা বা ব্যক্তির দক্ষতা, যেমন হতে পারে ছবি আঁকা। আমরা একটা বিখ্যাত ছবি দেখতে পাচ্ছি, মোনালিসার ছবি। লিওনার্দো দা ভিঞ্চি এই ছবিটা এঁকেছিলেন, একটা রহস্যময় ছবি। তো এইটা ছিল তার একটা দক্ষতা। এই দক্ষতাটা দেখা যায় না, বাহ্যিকতা নেই, হস্তান্তরযোগ্যতাও নেই, কিন্তু এই দক্ষতাটা ব্যবহার করে উনি যে ছবিটা এঁকেছেন, এটার কিন্তু একটা বাজার মূল্য বা বাজার দর আছে। ছবিটির বাহ্যিকতা আছে, হস্তান্তর করা যায়, এবং বিভিন্ন ফটো যে গ্যালারিগুলো থাকে ওখানে এটা উপযোগও মানে এর উপযোগও রয়েছে, প্রয়োজন পুরো করতে পারে। এই দৃষ্টিকোণ থেকে এটা নিজস্ব প্রতিভাটা হচ্ছে একান্ত ব্যক্তিগত সম্পদ। সমষ্টিগত সম্পদ, সমাজে যেটা সবাই সমানভাবে ভোগ করতে পারে, যেমন রাস্তাঘাট, পার্ক, প্রাকৃতিক সম্পদ, বনাঞ্চল, এই জিনিসগুলো। এর প্রতি সবার অধিকার থাকবে, সবাই দায়িত্ব পালন করবে। জাতীয় সম্পদ, এটা আলাদা কিছু না, ব্যক্তিগত এবং সমষ্টিগত সম্পদকে একত্রে আমরা জাতীয় সম্পদ বলতে পারি। কর্মদক্ষতা, বইয়ে 3টা উদাহরণ আছে। কর্মদক্ষতা, উদ্ভাবনী শক্তি, প্রযুক্তিগত জ্ঞান, এই জিনিসগুলোও ব্যক্তিগত সমষ্টিগতর সাথে চলে আসবে। যেমন আমরা যদি চীন দেশের মানুষের কথা বলতে পারি, এদের কর্মদক্ষতা আমাদের চেয়ে অনেক বেশি, উদ্ভাবনী শক্তিও বেশি, নতুন নতুন ইলেকট্রনিক্স যন্ত্র বা অনেক কিছু তারা প্রথমে উদ্ভাবন করেছেন। প্রযুক্তিগত জ্ঞানও তাদের আমাদের চেয়ে অনেক বেশি, যেমন চাইনিজ রোবটগুলা, তারা এইসব ক্ষেত্রে আমাদের চেয়ে অনেক এগিয়ে। এগুলো তাদের জাতীয় সম্পদ। আন্তর্জাতিক সম্পদ, যে কোনো একক জাতির অধীনে নাই, যে বস্তুটা কোনো একক জাতির অধীনে নাই, সকল জাতি সমানভাবে ভোগ করতে পারে। যেমন মহাসাগরের কথা আমরা বলতে পারি, ভারত মহাসাগর, ভারত একা দাবি করতে পারে না যে সবটা তার। যেমন এর আশেপাশের যে কোনো দেশই এই ভারত মহাসাগরকে ব্যবহার করে থাকে, বা বিশ্বের যে কোনো দেশই ব্যবহার করতে পারে। এরপর প্যাটেন্টবিহীন বৈজ্ঞানিক আবিষ্কার, এই শব্দটা তোমাদের কাছে নতুন মনে হবে। প্যাটেন্টবিহীন, প্যাটেন্ট হচ্ছে যখন কেউ কোনো কিছু আবিষ্কার করে সেটা তার নিজের নামে রেজিস্ট্রি করা, এই জিনিসটা হচ্ছে প্যাটেন্ট করা, তার নামে প্যাটেন্ট করা হলো। যদি কেউ কোনো কিছু আবিষ্কারের পরে নিজের নামে সেটা না নেয়, তাহলে সেটা সবার জন্য থেকে যায়। এটা হচ্ছে প্যাটেন্টবিহীন বৈজ্ঞানিক একটা আবিষ্কার, সেটা সারা বিশ্বের মধ্যে আন্তর্জাতিক সম্পদ হিসেবে বিবেচ্য হবে। আর যদি নিজের নামে প্যাটেন্ট হয়ে যায়, তাহলে সেটা একজনের নামেই আবিষ্কারক হিসেবে থাকবে। আমরা এক দৃষ্টিতে দেখে নেব সম্পদের শ্রেণীবিভাগগুলো হচ্ছে: ব্যক্তিগত জায়গা জমি, বাড়িঘর, দ্রব্যাদি; একান্ত ব্যক্তিগত নিজস্ব প্রতিভা, ব্যক্তির দক্ষতা; সমষ্টিগতের মধ্যে রাস্তাঘাট, পার্ক, বনাঞ্চল এগুলো আসবে; জাতীয় কর্মদক্ষতা, উদ্ভাবনী শক্তি, প্রযুক্তিগত জ্ঞান; আন্তর্জাতিক হচ্ছে মহাসাগর, প্যাটেন্টবিহীন বৈজ্ঞানিক আবিষ্কার এবং যে কোনো প্রযুক্তি। এই ছিল আজকের আলোচনা। এখন ছোট্ট একটু বাড়ি কাজ, তোমরা অবশ্যই আমার এই আলোচনাটি দেখার পরে একাদশ অধ্যায়ের প্রথম 2 পৃষ্ঠা, প্রথম পৃষ্ঠা সবটা এবং দ্বিতীয় পৃষ্ঠার অর্ধেকটা খুব মনোযোগ দিয়ে রিডিং পড়বে এবং আমার কথার সাথে মেলানোর চেষ্টা করবে। এরপর সম্পদের যে 4টি বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো আমি এখানে অনুধাবন লিখে রেখেছি। আসলে উদ্দেশ্যটা হচ্ছে এই বৈশিষ্ট্যগুলো তোমরা আগে বুঝবে, পড়ার সময় বুঝে এটা অনুধাবন করার চেষ্টা করবে। তাহলে এটা থেকে সৃজনশীলের ক নাম্বারে যদি 1-এর জন্য আসে তাও লিখতে পারবে, যদি খতে আসে তাও লিখতে পারবে। একটা প্রশ্ন হতে পারে যে একটা ছবি আঁকা কেন এটা একান্ত ব্যক্তিগত সম্পদ, এটা খ নাম্বারের জন্য অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে। তো যদি বিষয়গুলো না বুঝে মুখস্থ করো, তাহলে হয়তো ঠিকভাবে উত্তরটা লিখতে পারবে না। বাতাসের অক্সিজেন সম্পদ কিনা যাচাই করো। 4টা বৈশিষ্ট্য উল্লেখ করে ব্যাখ্যা করার মাধ্যমে এটা বোঝাইতে হবে যে বাতাসের অক্সিজেন, মুক্ত বাতাসের যে অক্সিজেন থাকে সেটা সম্পদ হবে কিনা, অবশ্যই অর্থনীতির ভাষায়। সম্পদের প্রকারভেদ হিসেবে তালিকা তৈরি করো। নিচে 5টা বস্তু বা জিনিসের নাম দেওয়া আছে, এগুলো সম্পদের শ্রেণী বিভাগের ভিত্তিতে কোনটা কোন সম্পদের মধ্যে পড়ে তুমি পড়ার পরে অবশ্যই এইটুকু যাচাই করার দক্ষতা তোমার তৈরি হবে।
আশা করি তোমরা পড়াটা মনোযোগ দিয়ে পড়ে বাড়ির কাজগুলো সম্পূর্ণ করবে। আমি তোমাদের কাছ থেকে অবশ্যই রেসপন্স আশা করি। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।